আসসালামু আলাইকুম। আজ তোমাদের শুরু হবে আলো চ্যাপ্টার। আমরা আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে সময় ও গতি। সময় ও গতি চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছিলাম একটা ভিডিওতে, এবং একটা ভিডিওতে আমরা মোটামুটি ওভারঅল সিলেবাস শেষ করে দিয়েছিলাম। ওই চ্যাপ্টারের উপর সমস্তটা শেষ, যা কিছু ছিল শেষ করেছিলাম। আজকে দেখব আলো চ্যাপ্টার। আলো চ্যাপ্টারে আমি কিছু কোশ্চেন তোমাদের সামনে রেখেছি। তোমরা এই কোশ্চেনগুলো প্রথমে ভিডিওটা পজ করে প্রথমে কোশ্চেনগুলো লিখে নাও, ঠিক আছে? আমি আশা করব যে তোমরা বুঝতে পারছো, লেখাগুলো স্পষ্ট। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি একবার বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আলো কি, আলোক উৎস কি, আলোক উৎস কয় প্রকার ও কি কি, স্বপ্রভ উৎস কাকে বলে উদাহরণ দাও, নিষ্প্রভ উৎস বলতে কি বোঝো উদাহরণ দাও, আলোকীয় মাধ্যম বলতে কি বোঝো, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম এবং ঈষৎ স্বচ্ছ মাধ্যমের সংজ্ঞা ও উদাহরণ দাও, সমসত্ব মাধ্যম এবং অসমসত্ব মাধ্যম কাকে বলে উদাহরণ দাও, অপসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো। এখানে তোমাকে চিত্র দেখাতে হবে। ছায়া কি, প্রচ্ছায়া কাকে বলে এবং উপছায়া কাকে বলে, দিনের বেলায় কখন ছায়া দৈর্ঘ্য সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বড় হয় এবং কখন ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, আলোর প্রতিফলন কাকে বলে। আলোর প্রতিফলনের একটা চিত্র অঙ্কন করে তোমাকে এই আলোর প্রতিফলনের এই যে বিভিন্ন জিনিসগুলো, প্রতিফলক, আলোক, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন কোণ, প্রতিফলন কোণ, এইগুলো আগে একটা ছবিতে দেখাতে হবে। তারপরে আর একটা কোশ্চেন এখানে অ্যাড করবে, ওই কোশ্চেনটা অ্যাড করে নেবে। আর এই কোশ্চেনটা তো আমি দিয়েছি প্রতিফলক, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন কোণ, প্রতিফলন কোণ, এগুলোর সংজ্ঞা। নেক্সট হচ্ছে প্রতিফলনের সূত্রগুলি কি কি, তারপর হচ্ছে আপাতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রতিফলন যে সূত্র হচ্ছে সেই সূত্রেরই একটা প্রয়োগ, ঠিক আছে? এই যে 16 নম্বর কোশ্চেনটা, সেটা আমরা দেখবো যখন করব তখন দেখব। আচ্ছা, নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেন হচ্ছে যে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে তৈরি হয় এমন একটি যন্ত্রের নাম। এই যন্ত্রটা তোমাদের যখন পড়ানো হয়েছিল ক্লাসে তখন এই যন্ত্রটার কথা উল্লেখ করা হয়নি। আজকে সেই যন্ত্রটার সম্পর্কে, যন্ত্রটার নাম এবং তার সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য, কিছু চিত্র আমি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে কোশ্চেন আলোচনা আমাদের হয়ে গেল। এবার আসবো কোশ্চেনের সাথে আনসারের আলোচনায়। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে আলো কি। আমরা আলো চ্যাপ্টার পড়ছি মানে আমাদের অবশ্যই জানতে হবে যে আলো কি। আলো হচ্ছে এক ধরনের শক্তি। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আলো কি তুমি চোখে দেখেছো, আলো কেউই চোখে দেখতে পায় না, ঠিক আছে? আলোকে আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু যখন কোনো বস্তুর উপর আলো এসে পড়ে তখন সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। অর্থাৎ আলো দৃশ্যমান নয়, কিন্তু যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন সেই বস্তুটা দৃশ্যমান হয়ে ওঠে। কেমন? তাহলে আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি, বা বলতে পারো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা নিজে দেখা যায় না, বা বলতে পারো যাকে দেখা যায় না কিন্তু সেটা অন্য বস্তুকে দৃশ্যমান করে তোলে। আলোক উৎস কি? আলোক উৎস তোমরা সবাই জানো যে সূর্য থেকে আমরা আলো পাই, তাই তো? সূর্য থেকে আলো পাই। তাহলে যে বস্তু আলো দেয় তাকেই বলা হয় আলোক উৎস। কেমন?
যে বস্তু আলো দেয়, অর্থাৎ যে বস্তু থেকে আমরা আলো পাই তাকেই বলা হয় আলোক উৎস। যেমন বলো, যেমন সূর্য, পৃথিবী। পৃথিবী হবে? পৃথিবী হবে না। আর কি হবে? জ্বলন্ত মোমবাতি, এগুলো হচ্ছে আলোক উৎস। মেনলি আমরা সূর্যটাই বলবো, সূর্য, নক্ষত্র, বিভিন্ন নক্ষত্র যেগুলো আছে সেগুলো, এগুলো সব আলোক উৎস। আলোক উৎস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বপ্রভ আলোক উৎস, আর একটা হচ্ছে নিষ্প্রভ আলোক উৎস। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে আলোক উৎস কয় প্রকার ও কি কি? আলোক উৎস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বপ্রভ, আর একটা হচ্ছে নিষ্প্রভ। স্বপ্রভ আলোক উৎস, স্ব মানে কি বলেছি? স্ব মানে হচ্ছে নিজস্ব, স্ব মানে নিজস্ব, নিজের। প্রভ মানে, এখানে প্রভ বলতে প্রভা, অর্থাৎ আলো, নিজের আলো। স্ব মানে নিজের, আর প্রভ মানে প্রভা বা আলো, অর্থাৎ যে সমস্ত বস্তুর নিজস্ব আলো রয়েছে তাদের বলা হয় স্বপ্রভ বস্তু। ঠিক আছে, আর যে সমস্ত আলোক সরি স্বপ্রভ, ওটা 4 নম্বর কোশ্চেনটা স্বপ্রভ উৎস হবে না, স্বপ্রভ বস্তু হবে। হ্যাঁ, ওটা উৎসটা কেটে বস্তু করে নাও। 4-এর কোশ্চেনটা স্বপ্রভ বস্তু কাকে বলা হবে, 5-এরটা হবে নিষ্প্রভ বস্তু কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্বপ্রভ উৎস, স্বপ্রভ বস্তু কাকে বলে? যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তারা হচ্ছে স্বপ্রভ বস্তু। যেমন কি বললাম, যেমন হচ্ছে সূর্য। আর নিষ্প্রভ বস্তু বলতে, নিষ্প্রভ মানে যার নিজস্ব আলো নেই, সেই সমস্ত বস্তুকে বলা হয় নিষ্প্রভ বস্তু। হয়েছে? যেমন কি, যেমন যে কোনো জড় পদার্থই হচ্ছে নিষ্প্রভ, আমরা যেগুলো দেখতে পাই। ঠিক আছে, এই যে বোর্ড, মার্কার, তারপর খাতা, এই যে ক্লিপ, তারপর আর কি বলবো, স্ট্যান্ড, তারপর তো পৃথিবী, ওগুলো আছেই। হ্যাঁ, কাঠ, কাগজ, এগুলো সবই হচ্ছে নিষ্প্রভ বস্তু। আচ্ছা, নেক্সট হচ্ছে আলোকীয় মাধ্যম কি? আলোকীয় মাধ্যম কি? আলো যে মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, বা যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যায় তাদের বলা হয় আলোকীয় মাধ্যম। ঠিক আছে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যায় তাকে বলা হয় আলোকীয় মাধ্যম। ঠিক আছে, আলোর যেতে পারার উপর ভিত্তি করে আলোক উৎসকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বপ্রভ স্বচ্ছ মাধ্যম, আলোর গতিপথের উপর নির্ভর করে, অর্থাৎ সে যেতে পারে কি পারে না, শুধু এইটার উপর নির্ভর করে আলোক মাধ্যমকে 3টে ভাগে ভাগ করা যায়: স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম এবং ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, স্বচ্ছ মাধ্যম বলতে কোন মাধ্যম? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সহজেই চলাচল করতে পারে। ঠিক আছে, যেমন বাতাস, বাতাসের মধ্যে দিয়ে আলো খুব সহজেই চলাচল করতে পারে। যদি বলো কাঁচ, কাঁচের মধ্যে দিয়ে আলো খুব সহজেই চলাচল করতে পারে। তাহলে এই মাধ্যমগুলোকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাদের বলা হয় স্বচ্ছ মাধ্যম। তারপর দেখো বলছে অস্বচ্ছ মাধ্যম, 7-এর কোশ্চেনে চলে এসেছি। বলছে অস্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো একেবারেই যাতায়াত করতে পারে না তাদের বলা হয় অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেই যেতে পারে না সেইগুলোকে বলবো অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝায়? অস্বচ্ছ মাধ্যম কি কি হবে? যেমন কাঠ, কাঠের মধ্যে দিয়ে আলো মোটেও যেতে পারবে না। যদি বলো কাগজ, ঠিক আছে, এইসব মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেও যেতে পারে না। বা যদি বলো মাটি, হয়েছে, এগুলো হচ্ছে অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ। এবার নেক্সট হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম,
ঈষৎ স্বচ্ছ, আচ্ছা পুরো স্বচ্ছ মানে কি, সে তার মধ্যে দিয়ে পুরোপুরি যেতে পারে। আর ঈষৎ স্বচ্ছ মানে দেখো ঈষৎ স্বচ্ছ, যখন আমি বলছি যে স্বচ্ছ মাধ্যম তার মানে তার মধ্যে দিয়ে পুরোপুরি যেতে পারছে, আর ঈষৎ মানে অল্প, ঠিক আছে, অর্থাৎ অল্প স্বচ্ছ। তার মানে অল্প স্বচ্ছ মানে কি, অল্প স্বচ্ছ তার মানে হচ্ছে অল্প অস্বচ্ছ, তার মানে এটা পুরোপুরি স্বচ্ছও নয় পুরো অস্বচ্ছও নয়, কেমন দুইয়ের মাঝামাঝি, তাকে বলে হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটামুটি ভাবে যেতে পারে তাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে, অর্থাৎ খুব ভালোভাবেও যেতে পারে না আবার একবারে যেতে পারে না এরকমও নয়। তাহলে এই মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটামুটি প্রবেশ করতে পারে, এই মাধ্যমকে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন ঘষা কাঁচ, তারপর তেল দেওয়া কাগজ, বা বলতে পারো তৈলাক্ত কাগজ যাকে বলে, সেই তৈলাক্ত কাগজ, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। আচ্ছা 8 নম্বর কোশ্চেনে চলে এসো। সমসত্ব মাধ্যম কাকে বলে, যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে, ঠিক আছে, একটা এমন একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো, এটা যদি একটা মাধ্যম হয়, ঠিক আছে, এই মাধ্যমটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে আলো এই দিকেও যতটা বেগে যেতে পারবে আলো এই দিকেও ততটা বেগেই যেতে পারবে, বা আলো এক কথায় আলো সব দিকে সমান বেগে যেতে পারবে ওই মাধ্যমের মধ্যে দিয়ে। যেমন বাতাসের মধ্যে দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে। কিন্তু কিছু কিছু মাধ্যম আছে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না, এইদিকে যতটা বেগে যেতে পারে এইদিকে ততটা বেগে যেতে পারে না, অর্থাৎ কোনো একদিকে বেশি তাড়াতাড়ি চলে যায়, সে একটা বস্তুর মধ্যে দিয়ে একদিকে আলো দ্রুত বেগে যেতে পারে আর একটা দিকে আলো খুব ধীরে ধীরে যায়। তাহলে এই যে একটা বস্তুর মধ্যেই আলো দুই রকম বেগে যেতে পারছে, এই মাধ্যমগুলোকে বলা হয় অসমসত্ব মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে আলোর গতিবেগ সব দিকে সমান নয় তাকে বলা হয় অসমসত্ব মাধ্যম। আর যে মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ সব দিকে সমান সেই মাধ্যমকে বলা হয় সমসত্ব মাধ্যম। তাহলে সমসত্ব মাধ্যমের উদাহরণ কি হলো, বায়ু, বায়ু মাধ্যম, শুধু বায়ু বলবে না, হ্যাঁ বায়ু মাধ্যম বলবে, শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম, এগুলো হচ্ছে সমসত্ব মাধ্যম। জল মাধ্যম, কাঁচ মাধ্যম, এগুলো সব সমসত্ব মাধ্যম। আর অসমসত্ব মাধ্যম কি, অসমসত্ব মাধ্যম হচ্ছে অভ্র, তারপর কোয়ার্জ বলে একটা বিশেষ পদার্থ আছে কোয়ার্জ, এই এই মাধ্যমটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। এই দুটো মাধ্যমের মধ্যে দিয়ে অভ্র, কোয়ার্জ, এগুলোর মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না, এগুলো বলা হয় অসমসত্ব মাধ্যম, কেমন। আচ্ছা এবার নেক্সট হচ্ছে 9 কোশ্চেনটা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো। যে রশ্মিগুলো আলোক উৎস থেকে যে রশ্মিগুচ্ছ বের হয়, ঠিক আছে, আলোক উৎস থেকে যে রশ্মিগুচ্ছ বের হয় সেই রশ্মিগুচ্ছ কিভাবে যাচ্ছে, তাদের গতিপথটা কেমন, তার উপর নির্ভর করে রশ্মিগুচ্ছকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। রশ্মিগুচ্ছ কখনো দেখা যায় যে আলোক উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ কখনো দেখা যায় যে এরকম ভাবে যাচ্ছে, কখনো দেখা যায় যে আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা উৎস থেকে উৎপন্ন হয়ে চারিদিকে এরকম ছড়িয়ে পড়েছে, কখনো দেখা যায় যে চারিদিক থেকে আলোক রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে,
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখছি যে আলোক উৎস থেকে নির্গত রশ্মিগুলো কখনো একে অন্যের সাথে সমান্তরালভাবে নির্গত হচ্ছে বা যাচ্ছে, কখনো একটা আলোক উৎস থেকে আলোক রশ্মি নির্গত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, আবার কখনো বা বিভিন্ন আলোক উৎস থেকে আলোক রশ্মি এসে একটাই বিন্দুতে মিলিত হচ্ছে। অর্থাৎ এখানে একটা আলোক উৎস আছে, সেইখান থেকে আলো গিয়ে এখানে মিলিত হয়েছে, এখানে একটা আলোক উৎস আছে, সেইখান থেকে আলো গিয়ে এটাই মিলিত হয়েছে, এখানে একটা আলোক উৎস রয়েছে, সেখান থেকে আলো গিয়ে এটাই মিলিত হচ্ছে, এইখানে একটা আলোক উৎস রয়েছে, সেইখান থেকে আলো গিয়ে এখানে মিলিত হচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ আমি কি বলছি, বিভিন্ন এই যে আলোক উৎসগুলো, এই আলোক উৎস থেকে বিভিন্ন আলোক উৎস থেকে আলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে যখন আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল হয়, তখন তাকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যখন আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়, তখন তাকে বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দু উৎস থেকে আলো নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, একটা বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এবং চারিদিকে তারা ছড়িয়ে পড়ছে, তখন ওই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ। আর যখন বিভিন্ন আলোক উৎস থেকে আলোক রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হয়, তখন ওই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসার কথার অর্থ মনে রাখবে, অভিসার মানে হচ্ছে মিলন, ঠিক আছে। তাহলে অভিসার হচ্ছে মিলন, অর্থাৎ এসে মিলিত হচ্ছে। দাঁড়াও, দেখা যাচ্ছে না তোমাদের নিচটা, একটুখানি দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ, তাহলে অভিসার কথা হচ্ছে মিলন, সেইখান থেকে তোমরা মনে রাখতে পারো যে মিলিত হবে এসে, কেমন। আর অভিসারীর বিপরীত হচ্ছে অপসারী। তাহলে অভিসারীতে যদি আলোক রশ্মিগুচ্ছ এসে একটা বিন্দুতে মিলিত হয়, সেটা যদি অভিসারী হয়, তাহলে একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে আলো যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তখন সেটা কি হবে? অপসারী। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, তাহলে গোলমাল হবে না। আর তীর চিহ্ন যেন ঠিকঠাক হয়, অবশ্যই অবশ্যই তীর চিহ্ন দেখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে ছায়া। আচ্ছা, দেখো, তোমাদের পড়ানোর সময় আমাকে জানলা খুলে পড়াতে হয়, কেমন? জানলাটা আমার খোলা থাকে, অর্থাৎ আমার জানালার দিক থেকে আলো আসে, সেই আলোর গতিপথে আমি যখন আমার হাতটা রাখছি, তোমরা আমার হাতটা দেখতে পাচ্ছ না, দেখো এবার আমার হাতটা দেখতে পাচ্ছ। আলোর গতিপথে যখন আমি আমার হাতটা রাখছি, তখন আমার হাতের উল্টো দিকে, অর্থাৎ আমার আলোটা আসছে এই দিক থেকে, এখানে হাতটা রাখলে আমার আলো আসছে এই দিক থেকে, কেমন? এই দিক থেকে আলো আসছে, আলো যেদিকে আসছে তার বিপরীত দিকে দেখো একটা অন্ধকার অংশের সৃষ্টি হয়েছে। এখানে হাত রাখলে তার উল্টো দিকে দেখো এইখানে একটা অন্ধকার অংশের সৃষ্টি হয়েছে, পেয়েছো? তাহলে আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে তার বিপরীত দিকে বা তার পিছনের দিকে যে অন্ধকারাচ্ছন্ন অংশের সৃষ্টি হয়, তাকে বলা হয় ছায়া। হয়েছে? আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে, আমার হাতটা অস্বচ্ছ বস্তু থাকলে ওই বস্তুর পিছনের দিকে যে অন্ধকারাচ্ছন্ন অংশের সৃষ্টি হয়, তাকে বলা হয় ছায়া। আচ্ছা, ওই ছায়াটার মাঝখানটা দেখো, এই ছায়াটার একদম মাঝখানটা, ঠিক আছে, অর্থাৎ এই অংশটা সরে যাচ্ছে, এই অংশটা দেখো, আর একটু এই অংশটা দেখো, ছায়াটা খুব গভীর, ঠিক আছে, খুব গভীর অন্ধকার। তাহলে ছায়ার যে অংশটার বা ছায়ার মাঝামাঝি দেখো, এতটা অংশ জুড়ে পুরোটাই ছায়া, কিন্তু ছায়ার মাঝামাঝি অংশটা যেখানে অন্ধকার খুব গাঢ়, সেই অংশটাকে বলা হয় প্রচ্ছায়া। আর ছায়ার চারপাশে অল্প অন্ধকার যুক্ত যে অঞ্চলটা, সেই জায়গাটাকে বলা হয় উপছায়া। ক্লিয়ার? তাহলে ছায়ার
মধ্যে যে জায়গাটায় ছায়া খুব গাঢ় অর্থাৎ অন্ধকার যেখানে খুব বেশি হয় সেই জায়গাটাকে বলা হয় প্রচ্ছায়া। আর ছায়ার চারপাশে অল্প অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটাকে বলা হয় উপছায়া। এবার দিনের বেলায় কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? দিনের বেলায় সবচেয়ে ছোট ছায়া দৈর্ঘ্য হয় ঠিক দুপুরবেলা, যখন মাথার উপরে সূর্যটা থাকে সেই সময় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। আর সবচেয়ে বড় হয় সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। আর ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুরের সময়, যখন সূর্য মাথার উপরে থাকে। আচ্ছা, আলোর প্রতিফলন তো বেশ বড় একটা সংজ্ঞা আছে, তোমরা জানো যে আলো যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে বাধা পায়, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমেই ফিরে যায়, তাই তো? আলো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আপতিত আলোর কিছু অংশ আবার অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই পুরো ঘটনাটাকে কি বলা হয়? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে এই যেই মাধ্যমটা দুটো মাধ্যমকে পৃথক করে রেখেছে, বা যে বস্তুটা দুটো মাধ্যমকে পৃথক করে রেখেছে তাকে বলা হয় প্রতিফলক। এটা বলা হয় প্রতিফলক। যে মাধ্যমের সাহায্যে দুটো আলোকীয় মাধ্যম পরস্পর থেকে পৃথক হয় তাকে বলা হয় প্রতিফলক। আপতিত যে রশ্মিটা আলোর প্রতিফলনের সময় যে রশ্মিটা এসে প্রতিফলকে আপতিত হয় বা পড়ে, ঠিক আছে? আলোর প্রতিফলনের সময় যে রশ্মিটা এসে প্রতিফলকে এসে পড়ে সেই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। ঠিক আছে? আর আলোর প্রতিফলনের সময় আপতিত রশ্মির যে অংশটা অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, বা প্রতিফলক থেকে অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? আপতিত রশ্মি প্রতিফলকের উপর এসে যে বিন্দুতে এসে পড়ে, আপতিত রশ্মিটা প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পড়ে সেই বিন্দুটাকে বলা হয় আপতিত বিন্দু। আপতিত রশ্মি প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পড়ে তাকে বলা হয় আপতিত বিন্দু। এই আপতিত বিন্দুতে প্রতিফলকের উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, আপতন বিন্দুতে, আপতিত বিন্দু নয়, আপতন বিন্দুটা হবে আপতন বিন্দু। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্বটাকে বলা হয় অভিলম্ব। কি বলা হয়? এই লম্বটাকে অভিলম্ব। কেমন? দেখো এইটা পুরো লম্ব হয়েছে কিনা, এই অংশটা, অর্থাৎ এই অংশটা লম্ব হয়েছে কিনা, এটা বলা হয় অভিলম্ব। এটা যদি ON নাম দিই তাহলে ON হচ্ছে অভিলম্ব। এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। ঠিক আছে? আপতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি
অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। হয়েছে? তাহলে এগুলো সব হয়ে গেল। আচ্ছা, প্রতিফলনের সূত্র বলে হচ্ছে এই যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান পরস্পর সমান হবে। অর্থাৎ আপাতন কোণ যদি 20 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও 20 ডিগ্রি হবে। আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয় প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। আপাতন কোণ যদি 40 ডিগ্রি হয় প্রতিফলন কোণও 40 হবে। আপাতন কোণ যদি 45 ডিগ্রি হয় প্রতিফলন কোণও কত হবে? 45 ডিগ্রি। আপাতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি। কেমন? অর্থাৎ প্রতিফলনের সূত্রে বলা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সমান হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। কেমন? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। কেমন? তাহলে প্রতিফলনের সূত্র দুটো হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে আপতন কোণের মান 40 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? নিশ্চয়ই পারা উচিত। আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 40 ডিগ্রি হবে, কারণ আপতন কোণের মান যত হবে প্রতিফলন কোণের মানও ততই হবে। হয়েছে? আর শেষ হচ্ছে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে তৈরি একটা যন্ত্রের নাম হচ্ছে পেরিস্কোপ। ঠিক আছে? পেরিস্কোপ দেখতে এরকম জেডের মতো দেখতে হয়, এরকম জেড আকৃতির দেখতে হয়। আর পেরিস্কোপ সম্পর্কে বেশি বলার মতো সময় নেই। যদি বস্তু সরাসরি দেখা না যায়, তোমরা জানো আলো সরলরেখায় চলে, অর্থাৎ ধরো এইখানে একটা বস্তু আছে, কেমন? এইখানে একটা বস্তু আছে আর এইখানে বাধা রয়েছে, কেমন? এইখানটায় ধরো বস্তু রয়েছে আর আমি রয়েছি এইখানে, কিন্তু এইগুলোই বাধা রয়েছে। কি আছে? এগুলোই বাধা আছে, ধরো গাছপালা আছে, কেমন? কিন্তু তুমি এই বস্তুটাকে দেখতে চাও, তাহলে কি করে দেখবে? কারণ আলো তো সরাসরি আসতে পারে, কিন্তু এখানে তো গাছ রয়েছে, এগুলো সব গাছ রয়েছে, তাহলে আমি তো দেখতে পাবো না। তাহলে এই বস্তুটাকে আর আমার চোখের মাঝে দেখো গাছপালা রয়েছে তার বা লোকজন রয়েছে, তাহলে এই বস্তুটাকে আমি সরাসরি দেখতে পাবো না। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি পেরিস্কোপ। পেরিস্কোপে একটা বিশেষ কার্যনীতিকে কাজে লাগানো হয়। তোমরা শুধু যন্ত্রটার নাম মনে রাখবে, আমি তবু একবার তার ব্যাখ্যাটা বলে দিই। আলো এই বস্তু থেকে এসে এইখানে একটা দর্পণ লাগানো হয়, আয়না লাগানো হয়, সেই আয়নার উপরে এসে আপতিত হয়। ঠিক আছে? 45 ডিগ্রি কোণ করে লাগানো হয়। আলোটা যখন এখানে এসে পড়ে সেখান থেকে আবার আলোর প্রতিফলন হয়, 45 ডিগ্রি কোণে আপতিত হলে 45 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে এইখানে চলে যায়। এইবার এইখানে আর একটা আয়না দেওয়া থাকে, সেই আয়নার উপর গিয়ে পড়ে, দিয়ে আলোটা আবার অভিমুখ পরিবর্তন করে কোথায় চলে যায়? আমাদের চোখে এসে পড়ে। তাহলে এই বস্তুটা যখন আমাদের চোখে এসে পড়ে তখন এই বস্তুটাকে মনে হয় যে এইখানটায় আছে। অর্থাৎ আমাদের চোখ যেহেতু সরলরেখায় চলে, আমাদের চোখ এত কিছু ঘোরপ্যাচ বুঝবে না, আমাদের চোখ দেখবে কোথায়? যে আমাদের চোখ জানবে যে বস্তুটা এইখানে আছে। ঠিক আছে? কিন্তু আলোটা গেল কোথা থেকে? এইখান থেকে গেল। কিভাবে গেল? আলোর প্রতিফলন ঘটে। ঠিক আছে? এগুলো তোমাদের ক্লাস 8-এ আছে, তোমরা পড়বে তখন আরও ডিটেলস ব্যাখ্যা করা হবে। এখন শুধু এইটুকুনি খুব সংক্ষেপে বললাম, বেশি সময়ও নেই। ঠিক আছে? অর্থাৎ আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে তৈরি করি পেরিস্কোপ, যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুকে আমরা এমন বস্তুকে দেখতে পাই যে সমস্ত বস্তুকে আমরা সরাসরি দেখতে পাবো না। অর্থাৎ সামনে কোনো বাধা থাকলে বাধা পার করে কোনো বস্তুকে দেখতে সাহায্য করে এই পেরিস্কোপ যন্ত্র, যেখানে আলোর প্রতিফলনকে কাজে লাগানো হয় এবং সেই যন্ত্রে আলোর দুবার প্রতিফলন ঘটে, একবার এখানে একবার এখানে। কেমন? আচ্ছা, আজকে তোমাদের আলো থেকে এই পর্যন্তই থাক, আর পরের দিন আর একটা দিন আলো থেকে ক্লাস নেব, তাহলে বাকি যেটুকুনি আছে সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে শেষ করে দিলাম আজকে এখানেই। কোশ্চেনগুলো আরেকটু আমি জুম করে দিচ্ছি, কোশ্চেনগুলো একবার সবাই দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেবে।
ঠিক আছে, শেষ করলাম। আসসালামু আলাইকুম।